এখন শুরু করছি এনজাইম পার্ট 2। তোমরা কম্পিউটার স্ক্রিনে রাখা ছবির দিকে একবার দেখো। এই ছবি আমরা এনজাইম পার্ট 1-এ দেখেছি। এখানে আমি দেখাতে চাইছি এনজাইমের একটি বিশেষ স্থান, যেটাকে অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান বলছে, যেখানে সাবস্ট্রেট যুক্ত হয়। তা আজকে আমরা জানব অ্যালোস্টেরিক উৎসেচক সম্পর্কে। অ্যালোস্টেরিক উৎসেচকে আমরা দেখব যে সক্রিয় স্থান ছাড়াও আরও একটি বিশেষ স্থান রয়েছে যেখানে কোনো মডিউলেটর যুক্ত হতে পারে। অ্যালোস্টেরিক স্থানযুক্ত উৎসেচককে অ্যালোস্টেরিক উৎসেচক বলে। আমরা তার সংজ্ঞা এমনভাবে বলতে পারি যে উৎসেচকে সক্রিয় স্থান ছাড়াও একটি অ্যালোস্টেরিক স্থান বা মডিউলেটর স্থান থাকে, যেখানে প্রভাবক যুক্ত হয়ে সক্রিয় কেন্দ্রের গঠন পরিবর্তিত হয়। এর ফলে উৎসেচকের ক্রিয়া মানে উৎসেচক ক্রিয়ার দ্বারা বিক্রিয়াটির গতি ত্বরান্বিত হয় বা মন্দীভূত হয়। এই ধরনের উৎসেচকগুলোকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক উৎসেচক। অ্যালোস্টেরিক উৎসেচকে অ্যালোস্টেরিক স্থানে যখন কোনো কার্যকরী অণু যুক্ত হয়, যেটাকে মডুলেটর বলছি, এবং তার ফলে যদি উৎসেচকের সক্রিয় স্থানের গঠনের পরিবর্তন এমন হয় যা বিক্রিয়ার অনুকূলে যায়, তাহলে তাকে বলছে ইনডিউসার, মানে যেটি যুক্ত হচ্ছে। আর অন্যদিকে যে যৌগের সংযুক্তির ফলে উৎসেচকের ক্রিয়া বাধাপ্রাপ্ত হয় তাকে বলছে প্রতিরোধক বা ইনহিবিটর। আমরা এই যে এখন ইনডিউসার আর ইনহিবিটরের কথা জানলাম, সেটা এবার আমরা আরেকটি ছবির সাহায্যে বুঝে নেব। এটি একটি উৎসেচক। উৎসেচকের এটা হচ্ছে সক্রিয় স্থান আর এটা হচ্ছে অ্যালোস্টেরিক স্থান। সক্রিয় স্থান, অ্যালোস্টেরিক স্থান। এবার এখানে কোনো সাবস্ট্রেট যুক্ত হবে। এখানে দেখো একটা পিএএম আর একটা এনএএম দিয়েছে। পিএএম হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিক মডুলেশন, আর এটা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিক মডুলেশন। এখানে তোমরা লক্ষ্য করো যে সক্রিয় স্থানের সাথে এটা হচ্ছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটের গঠনগত কোনো সাদৃশ্য নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, এখানে এটি হচ্ছে একটি ইনডিউসার। ইনডিউসার যখন অ্যালোস্টেরিক স্থানে যুক্ত হচ্ছে, তখন এই অ্যালোস্টেরিক স্থানের গঠন পাল্টে যাচ্ছে এবং সক্রিয় স্থানের গঠন পাল্টে গিয়ে সাবস্ট্রেটের অনুরূপ হচ্ছে, যাতে সাবস্ট্রেট সহজেই এর সঙ্গে বাইন্ড করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করতে পারে। এক্ষেত্রে কমপ্লেক্সটা হবে এনজাইম সাবস্ট্রেট ইনডিউসার কমপ্লেক্স, কারণ এখানে ইনডিউসারও যুক্ত হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ অ্যালোস্টেরিক মডুলেশন। আর নেগেটিভ অ্যালোস্টেরিক মডুলেশন আমরা দেখছি। এখানে আমরা ধরে নিই যে ছবিটা এই সাবস্ট্রেট আর উৎসেচকের সক্রিয় স্থান একই রকম, মানে এটা সহজেই এই সক্রিয় স্থানে জুড়ে যেতে পারে। কিন্তু এবার যদি ইনহিবিটর এখানে অ্যালোস্টেরিক স্থানে যুক্ত হয়, তাহলে দেখো এই অ্যালোস্টেরিক স্থানটার সক্রিয় স্থানটার গঠন পাল্টে যাচ্ছে। তার ফলে কিন্তু সাবস্ট্রেট আর যুক্ত হতে পারছে না। এখানে ছবিটা একই ছবিতে দেখাচ্ছে বলে এরকম মনে হচ্ছে। আমি তোমাদের আবার বলছি, এই ছবিটা আমরা এখন ধরে নিচ্ছি যে সক্রিয় স্থান আর সাবস্ট্রেটের গঠন একই রকম, এটা এখানে জুড়ে যেতে পারবে। কিন্তু এই ইনহিবিটর যখন অ্যালোস্টেরিক স্থানে জুড়ছে, তখন সক্রিয় স্থানে গঠন পাল্টে যাচ্ছে। তার ফলে আর এইটা মানে সাবস্ট্রেট আর সক্রিয় কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে পারছে না। এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিজম, যেটা পজিটিভ অ্যালোস্টেরিজম হতে পারে, আবার নেগেটিভ অ্যালোস্টেরিজম হতে পারে। এবার আমরা উৎসেচকের ক্রিয়া নিয়ন্ত্রণের আরও কতগুলো ঘটনা পড়ব। যেমন এই অ্যালোস্টেরিজমের মাধ্যমে আমরা দেখলাম উৎসেচকের ক্রিয়া কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এখন দেখব এই ঘটনাটি
এখানে যে ছবিটা তোমরা দেখছো এটা কি বলা হচ্ছে, কম্পিটিটিভ ইনহিবিশন, মানে প্রতিযোগিতামূলক অবদমন। এখানে আমাদের একটা চেনা বিক্রিয়া আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। এটা সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এনজাইম, যেটা ক্রেবস চক্রে আছে। এটা সাবস্ট্রেট হচ্ছে সাকসিনিক অ্যাসিড এবং উৎসেচকের ক্রিয়ায় ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। কিন্তু বিক্রিয়ার মাধ্যমে যদি সাকসিনিক অ্যাসিডের সাথে ম্যালোনিক অ্যাসিড থাকে, এই ম্যালোনিক অ্যাসিড হচ্ছে সাকসিনিক অ্যাসিড বা সাবস্ট্রেটের কম্পিটিটিভ ইনহিবিটর, মানে এদের গঠনগত সাদৃশ্য আছে। তার ফলে এই দুটোর মধ্যে প্রতিযোগিতা চলে উৎসেচকের সক্রিয় কেন্দ্র বা অ্যাক্টিভ সাইট দখলের জন্য। এবার যদি ম্যালোনিক অ্যাসিড গিয়ে, মানে ইনহিবিটর যে উৎসেচকের সক্রিয় স্থানে জুড়ে যায়, তাহলে কিন্তু আর প্রকৃত সাবস্ট্রেট সেটা যুক্ত হতে পারে না। দেখো এখানে লেখা আছে সাবস্ট্রেট আনইউজড, সাবস্ট্রেটটা যুক্ত হতে পারছে না। আর তার ফলে এই কাছাকাছি গঠন সম্পন্ন ম্যালোনিক অ্যাসিড বা কম্পিটিটিভ ইনহিবিটর সক্রিয় কেন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। কেন বলা হচ্ছে আমি আবার বলছি, কারণ উৎসেচকের সক্রিয় কেন্দ্র দখলের জন্য প্রকৃত সাবস্ট্রেট আর প্রতিযোগিতামূলক প্রতিরোধ বা কম্পিটিটিভ ইনহিবিটরের মধ্যে একটা প্রতিযোগিতা চলে। এবার আমরা দেখব অপ্রতিযোগিতামূলক প্রতিরোধ। এখানে কিন্তু একটা ইনহিবিটর রয়েছে, ইনহিবিটর কিন্তু সাবস্ট্রেটের জায়গায় যুক্ত হচ্ছে না। দেখো ইনহিবিটরটা গিয়ে অ্যালোস্টেরিক স্থানে যুক্ত হচ্ছে, আর সাবস্ট্রেটটা তার ফলে সক্রিয় কেন্দ্রের পরিবর্তন হচ্ছে বলে, গঠনে পরিবর্তন হচ্ছে বলে সাবস্ট্রেট আর উৎসেচকের সঙ্গে যুক্ত হতে পারছে না। তাহলে এই যে নন কম্পিটিটিভ ইনহিবিশন, এটা তাহলে আমরা কার সঙ্গে মিল দেখলাম? তোমরা ঠিকই ভাবছো, এটা হচ্ছে এক ধরনের নেগেটিভ অ্যালোস্টেরিজম। নেগেটিভ অ্যালোস্টেরিজমটাই হচ্ছে নন কম্পিটিটিভ ইনহিবিশন। এবার আরেক রকমের আমরা কন্ট্রোল দেখব, সেটাকে বলছে ফিডব্যাক ইনহিবিশন। ফিডব্যাক ইনহিবিশনে প্রতিরোধক হিসেবে কাজ করে প্রোডাক্ট। যেমন ধরো এই সাবস্ট্রেট থেকে তৈরি হলো বি এনজাইম 1 দিয়ে, বি আবার এখন প্রোডাক্ট, কিন্তু সেটা সাবস্ট্রেট হিসেবে ইউজ করে এনজাইম 2 দিয়ে সিতে পরিণত হচ্ছে, সি থেকে ডি আলটিমেট প্রোডাক্ট তৈরি হলো। এবার এই ডিটা এনজাইম 1-এর ওপর একটা প্রতিরোধক হিসেবে কাজ করছে। তার ফলে এনজাইম 1-এর ক্রিয়া অবদমিত হচ্ছে, আর এ থেকে বি তৈরি হতে পারছে না। তাহলে যখন বিক্রিয়াজাত পদার্থই প্রতিরোধক হিসেবে কাজ করে বা ইনহিবিটর রূপে কাজ করে, তখন সেই পদ্ধতিটাকে বলছে ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক প্রতিরোধ। আমি তোমাদের একটা চেনা এক্সাম্পল বলছি। গ্লাইকোলাইসিসের প্রথম রিয়াকশনটা তোমরা মনে করো, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইমটা দিয়ে। এবার যদি কোষে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয়ে যায়, তখন সেটা হেক্সোকাইনেজের ক্রিয়াকে অবদমিত করে। তার ফলে গ্লুকোজ থেকে আর গ্লুকোজ 6-ফসফেট তৈরি হতে পারে না। তাহলে এটা আমরা একটা ফিডব্যাক প্রতিরোধের উদাহরণ হিসেবে বলতে পারি, যে গ্লুকোজ থেকে উৎপন্ন হওয়া গ্লুকোজ 6-ফসফেট সেটাই হেক্সোকাইনেজের ক্রিয়াকে প্রতিরোধ করছে। এবার আমরা একটা অন্য বিষয়ে যাব, যেটা হচ্ছে এনজাইম ক্লাসিফিকেশন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, এই আন্তর্জাতিক সংস্থা উৎসেচকের কাজ অনুযায়ী তাদের একটা শ্রেণীবিভাগ করেছে। আমরা এখন উৎসেচকের কাজ অনুযায়ী শ্রেণীবিভাগটা পড়ব। তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখো ক্লাসিফিকেশনটা। আইইউবি দ্বারা প্রস্তাবিত উৎসেচকের শ্রেণীবিন্যাস। এখানে আমরা কাজ অনুযায়ী যে উৎসেচকগুলো দেখব, প্রথমেই বলা আছে অক্সিডো রিডাকটেজ। এই উৎসেচকগুলি জারণ বিজারণ বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। মানে যেসব উৎসেচক একটি যৌগের জারণ ও অপর একটি যৌগের বিজারণ ঘটাতে সক্ষম, তাদের জারণ বিজারণ উৎসেচক বলে। যেমন আমাদের চেনা একটা উদাহরণ আমি বলছি তোমাদের, সেটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ। এটা প্রান্তীয় শ্বসনে আমরা এর ভূমিকা দেখেছি। আর তারপরে আছে ধরো
আরও অনেক এক্সাম্পল আছে, আমি ট্রান্সফারেজে চলে যাচ্ছি। ট্রান্সফারেজ এরা কি করে, এরা দুটি বিক্রিয়কের মধ্যে একটা নির্দিষ্ট গ্রুপ বা মূলককে স্থানান্তরিত করে। এর একটা সহজ উদাহরণ আমি বলছি, যেগুলো তোমাদের মনে থাকতে সুবিধা। আবার আমি গ্লাইকোলাইসিসের প্রথম বিক্রিয়াটাকে তোমাদের মনে রাখতে বলছি। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হচ্ছে। এবার এখানে গ্লুকোজ 6-ফসফেট কী করে তৈরি হলো, গ্লুকোজের সঙ্গে এটিপির বিক্রিয়া হলো। এটিপি একটা ফসফেট মূলক ডোনেট করলো, তাতে ওইটা গিয়ে ফসফেট মূলকটা গ্লুকোজের 6 নম্বর কার্বনে যুক্ত হলো। তাহলে এখানে এটিপির ফসফেট মূলক গ্লুকোজের মধ্যে স্থানান্তরিত হচ্ছে। ট্রান্সফার অফ ফাংশনাল গ্রুপস। এখানেও কিছু এনজাইমের নাম বলা আছে, তোমরা এগুলো লক্ষ্য করো। তারপর হচ্ছে হাইড্রোলেস। হাইড্রোলেসগুলো হচ্ছে যত পাচক উৎসেচক, এগুলো কি করে, জলের উপস্থিতিতে কোনো যৌগে উপস্থিত বন্ধনীকে ভেঙে দেয়। মানে জটিল সাবস্ট্রেটকে এরা সরল সাবস্ট্রেটে, সরল যৌগে ভেঙে দেয়, প্রোডাক্টে ভেঙে দেয়। যেমন এইখানে হাইড্রোলেসের এক্সাম্পল আমরা যে কোনো পাচক উৎসেচক দিতে পারি, যেমন পেপসিন, যেমন ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, এগুলো সবই বলতে পারি। এখানে এক্সাম্পলগুলো খেয়াল করবে। এবার আছে আইসোমারেজ। আইসোমার হচ্ছে এমন জৈব যৌগ, এমন যৌগ যেগুলোর স্থূল সংকেত এক, কিন্তু এদের রাসায়নিক গঠন আলাদা। যেমন আমি কিন্তু একটু তোমাদের চেনা উদাহরণ দিচ্ছি এই এনজাইমের পাশাপাশি। যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ, দুটোরই স্থূল সংকেত হচ্ছে C6H12O6, কিন্তু গ্লুকোজে আছে অ্যালডিহাইড গ্রুপ আর ফ্রুক্টোজে আছে কিটো গ্রুপ। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা পরস্পরের আইসোমার। এরকম দুটো আইসোমারের মধ্যে যারা রিয়াকশান ক্যাটালাইজ করে তারা হচ্ছে আইসোমারেজ। গ্লাইকোলাইসিস এই পথে আমরা দুটো আইসোমারেজ এনজাইম নাম পেয়েছি। গ্লুকোজ 6-ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 6-ফসফেট হচ্ছে তখন ফসফোহেক্সো আইসোমারেজ, আর যখন 3PGLD থেকে DHAP হচ্ছে তখন হচ্ছে ট্রায়োজ ফসফেট আইসোমারেজ। আর শেষে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে লাইয়েজ আছে। লাইয়েজ হচ্ছে অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচক, মানে যারা আর্দ্র বিশ্লেষণ ছাড়াই সাবস্ট্রেট থেকে কোনো অণু বা পরমাণু অপসারিত করতে পারে, বা এদের মধ্যে যে বন্ধনী থাকে সেগুলোকে অপসারিত করতে পারে, তাদের লাইয়েজ বলছে। যেমন অ্যালডোলেজ একটা চেনা এনজাইম, গ্লাইকোলাইটিক পাথওয়ে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে 3PGLD আর DHAP তৈরি করছে। আমি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের এই এক্সাম্পলগুলো তো রয়েছে, আমি কিন্তু তোমাদের চেনা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। আচ্ছা, এবার লাইয়েজ বা অনাদ্র বিশ্লেষণকারী উৎসেচকের পর একদম শেষ ক্যাটাগরিতে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে লাইগেজ। লাইগেজ হচ্ছে দুটো যৌগের মধ্যে এরা বন্ধনী সৃষ্টি করে একটা নতুন জটিল যৌগ সৃষ্টি করছে। আমরা ক্রেবস সাইকেলের একটা এক্সাম্পল দিতে পারি। সাকসিনিক অ্যাসিড প্লাস GTP প্লাস কোএনজাইমে, এটা হচ্ছে সাকসিনিক থায়োকাইনেজ এই এনজাইমটা দিয়ে, যেটা ফলে তৈরি হচ্ছে সাকসিনিল কোয়ে, GTP আর PI। এই ছাড়াও আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেমন পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সঙ্গে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করি তাহলে আমরা পাবো অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, যেটা একটা 4 কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটেট। তো এইগুলো আমরা বলছি ক্লাসিফিকেশন অফ এনজাইম, যেটা IUB প্রস্তাবিত। আর একদম আমরা ক্লাসের শেষে চলে এসেছি একদম। এখানে আমরা কিছু একটা এনজাইম কাইনেটিক্স সম্পর্কে একটা ধারণা তৈরি করব। এনজাইম কাইনেটিক্স, তার জন্য আমি একটা গ্রাফ তোমাদের দেখাবো। এই গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। এই গ্রাফটাতে আমরা একটা জিনিস বুঝবো, Vmax আর Km বলে দুটো কথা। আগে আমি একটু এনজাইম কাইনেটিক্সটা বলছি তোমাদের।
এটা দিয়ে বোঝাচ্ছে উৎসেচকের বিক্রিয়া গতি। উৎসেচকের সাহায্যে যে বিক্রিয়া চলে তা যে হারে ঘটে তাকেই বলা হচ্ছে বিক্রিয়ার গতি, ভেলোসিটি অফ রিয়াকশন। শুরুতে বিক্রিয়ার গতিকে বলা হয় V0 ও বিক্রিয়ার সবথেকে বেশি গতিকে বলে Vmax। আমরা এই গ্রাফটা দিয়ে ওই Vmax ব্যাপারটাই বুঝবো। এটা এখানে আমরা এই অ্যাক্সিসে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেখছি আর এখানে এনজাইম ভেলোসিটি দেখছি। সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয়, দেখো সাবস্ট্রেটের ঘনত্ব এদিকে বাড়ছে আর এখানে রেট অফ রিয়াকশন দেখাচ্ছে। তাহলে যত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়বে তত বিক্রিয়ার বেগও বাড়বে, কিন্তু একটা সময় পর আর নতুন সাবস্ট্রেট উৎসেচকের সঙ্গে যুক্ত হতে পারবে না, তখন বিক্রিয়ার গতিটা মানে তার থেকে আর বাড়বে না, সর্বোচ্চ গতি তখনই পাওয়া যাবে। তাহলে আমি আবার বলছি, সাবস্ট্রেটের যে ঘনত্বে উৎসেচকের ক্রিয়া সর্বাধিক হয় তাকে বিক্রিয়ার সর্বাধিক বেগ বা Vmax বলে। এই অবস্থায় উৎসেচকের সক্রিয় স্থানগুলি সাবস্ট্রেট দ্বারা সম্পৃক্ত হয়, আর নতুন করে যে কথাটা বলছিলাম, নতুন করে আর সাবস্ট্রেট সক্রিয় স্থানে যুক্ত হতে পারে না। এবার এই রেখাচিত্রে আমরা এক্স অক্ষে সাবস্ট্রেট ঘনত্ব দেখাচ্ছি আর ওয়াই অক্ষে বিক্রিয়ার গতি দেখাচ্ছি। এবার আমরা দেখব যে Km এই কথাটার মানে বুঝব। বিক্রিয়ার সর্বাধিক বেগ Vmax, এটার অর্ধেক স্থানে মানে বিক্রিয়ার সর্বাধিক বেগের অর্ধস্থানে উৎসেচক অণুগুলি অর্ধেক মুক্ত অবস্থায় এবং অর্ধেক সাবস্ট্রেটের সাথে যুক্ত অবস্থায় থাকে। তাই আমি আরেকটু পরিষ্কার করে বলছি, যে সাবস্ট্রেট ঘনত্বে উৎসেচকের বিক্রিয়ার গতি, ভালো করে শোনো, যে সাবস্ট্রেট ঘনত্বে মানে এখানে সাবস্ট্রেট ঘনত্ব এটা উৎসেচকের বিক্রিয়ার গতি সর্বাধিক গতির অর্ধেক স্থানে পৌঁছায়, সর্বাধিক গতি এখানে Vmax, তার অর্ধেকে পৌঁছচ্ছে যে সাবস্ট্রেট ঘনত্বে, সেটাকে বলা হচ্ছে Km। এই Km হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বা মাইকেলিস মেন্টেন ধ্রুবক। তোমাদের বইয়ে এনজাইম কাইনেটিক্স নিয়ে অনেক কিছু বলা থাকে, দেখবে অনেক রকমের গ্রাফ দেওয়া আছে। তো তোমরা শুধু পরীক্ষার জন্য, তোমাদের কাউন্সিলের পরীক্ষার জন্য Vmax আর Km দেখানো হচ্ছে যে গ্রাফটা, এটাই তোমরা অভ্যাস করবে আর Vmax আর Km এর সংজ্ঞা তৈরি করবে। তাহলে আমরা পার্ট 2 ক্লাসটা এখানে শেষ করছি এবং আমাদের পার্ট 1 আর পার্ট 2 মিলে এনজাইম অংশটা বায়োমলিকুলসের শেষ হবে।